প্রিয় শিক্ষার্থীরা, দেশ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কম্পিউটার টেকনোলজির পঞ্চম পর্বের অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। অপারেটিং সিস্টেমের পঞ্চম অধ্যায়ে রয়েছে আমাদের সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিংটা আসলে কি? সিপিইউ শিডিউলিংটা হচ্ছে আমাদের সিপিইউ যে প্রসেসগুলো সমাধান করে থাকে, যে প্রসেসগুলো হচ্ছে সম্পন্ন করে, সেই প্রসেসগুলোকে নির্দিষ্ট সময় দিয়ে কিন্তু সমাধান করতে হয়। অনেকগুলো প্রসেস যদি একত্র হয়ে যায় তখনই আমাদের এই শিডিউলিং অ্যালগরিদমগুলোর প্রয়োজন হয়। আমাদের কোন প্রসেসটা সিপিইউ কতক্ষণ ইউজ করবে সেই দিকটা মেনটেন করার জন্যই মূলত আমাদের এই শিডিউলিং অ্যালগরিদমগুলোর প্রয়োজন। আজকে সিপিইউ শিডিউলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিডিউলিং অ্যালগরিদম আমরা দেখাবো, যেটা হচ্ছে রাউন্ড রবিন অ্যালগরিদম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েদের জন্য অপারেটিং সিস্টেমটা একটি কঠিন সাবজেক্ট, বাট যখন আপনারা বুঝবেন তাহলে খুব সহজ। আমরা এই রাউন্ড রবিন অ্যালগরিদমটা খুব সহজেই আজকে শিখব। এখানে একটি উদাহরণ কিন্তু দেখা যাচ্ছে, নিম্নে তিনটি প্রসেস ও তাদের বাস টাইম দেওয়া আছে, তাদের অ্যারাইভাল টাইম 0। অ্যারাইভাল টাইমটা আসলে কি? অ্যারাইভাল টাইম হচ্ছে সিপিইউ ব্যবহার করার জন্য আমাদের শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে রেডি কিউতে যে প্রসেসগুলো এসে সিপিইউ ইউজ করার জন্য প্রস্তুত থাকে, সেটাই হচ্ছে মূলত আমাদের অ্যারাইভাল টাইম। অর্থাৎ আমাদের প্রসেসগুলো এট এ টাইমে এসে রেডি কিউতে জমা হয় সিপিইউ ইউজ করার জন্য। তখন সিপিইউ কিন্তু চাইলে সবগুলোকে একসাথে প্রসেস করতে পারে না। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, তিনটি প্রসেস কিন্তু একত্রেই কিন্তু আমাদের রেডি কিউতে আসছে সিপিইউ ব্যবহার করার জন্য। এই জন্য বলা হয়েছে অ্যারাইভাল টাইম 0। অ্যারাইভাল মানে হচ্ছে ল্যান্ডিং টাইম। তো আমরা তিনটা প্রসেস এখানে দেখতে পাচ্ছি, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, তিনটা একই সময়ে সিপিইউ ইউজ করার জন্য প্রস্তুত। তো সিপিইউ কিভাবে তাদেরকে অর্গানাইজ করবে, আজকে আমরা রাউন্ড রবিন অ্যালগরিদমের মাধ্যমে সেটা দেখব এবং রাউন্ড রবিন শিডিউলিং অনুসারে এভারেজ টাইমটা বের করব। তো আমরা শুরু করি আমাদের সমাধান। আমরা এখানে শুরু করতে গেলে আগে আমাদেরকে একটি গ্যান্ট চার্ট অঙ্কন করে নিতে হবে। প্রসেসের একটি গ্যান্ট চার্ট অঙ্কন করে নিতে হবে। তাহলে গ্যান্ট চার্টটা একটু আমরা অঙ্কন করি। গ্যান্ট চার্টটা আসলে কি? গ্যান্ট চার্টটা হচ্ছে একটি প্রসেস কিউই। আমরা প্রসেস কিউইটা একটু অঙ্কন করে নিচ্ছি। প্রসেস কিউইটা মূলত শুরু হয়েছে আমাদের 0 সেকেন্ড থেকে, 0 মিলি সেকেন্ড থেকে আমাদের প্রসেস কিউইটা শুরু হয়েছে। এখানে বলে দেওয়া আছে যে তিনটা প্রসেসের মধ্যে প্রত্যেকটা প্রসেস যখনই সিপিইউ ব্যবহার করার সুযোগ পাবে। আমি আরেকবার অ্যারাইভাল টাইম এবং হচ্ছে কোয়ান্টাম টাইম রিপিট করি। অ্যারাইভাল টাইমটা হচ্ছে আমাদের এট এ টাইম প্রসেসগুলো সিপিইউ ব্যবহার করার জন্য প্রস্তুত, এবং কোয়ান্টাম টাইম হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রসেসকে সিপিইউ কর্তৃক টাইম নির্ধারণ করে দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা প্রসেস যখন সিপিইউ ব্যবহার করার সুযোগ পাবে তখন অনলি 60 সেকেন্ড করে সে সময় পাবে। 60 সেকেন্ড, অর্থাৎ সেই কাজটা সম্পূর্ণ হতে 24 সেকেন্ড সময় লাগলে প্রথমবারে সে পাবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড পরে সে অন্য একটা প্রসেসকে সিপিইউ ব্যবহার করার সুযোগ করে দিতে হবে। অন্য প্রসেস আবার 60 সেকেন্ড ইউজ করার পরে আবার সিপিইউটা পরের প্রসেসটা ইউজ করতে পারবে। এইভাবে মূলত রাউন্ড রবিন অ্যালগরিদমটা ঘুরবে। তো আমরা এখানে দেখি প্রথম প্রসেস P1। তো P1টা হচ্ছে আমাদের প্রসেস কিউটা 0 সেকেন্ড থেকে মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে। 0 মিলি সেকেন্ড থেকে আমাদের প্রসেস P1, আমরা P1 কে সময় দিলাম। তো P1টা কোয়ান্টাম টাইম অনুসারে 4 সেকেন্ড পাচ্ছে, 4 মিলি সেকেন্ড। তাহলে আমরা দেখি 4 মিলি সেকেন্ড P1, 1, 2, 3, 4, এই 4 মিলি সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের P1 পাচ্ছে, অর্থাৎ P1। এখন P1 প্রসেসটা সম্পূর্ণ হতে আমাদের সময় লাগবে 24 মিলি সেকেন্ড। এখন সে মাত্র প্রথম ধাপে সিপিইউ ইউজ করার সময় পেয়েছে মাত্র 60 সেকেন্ড। এবার তাকে এই 60 সেকেন্ড পরে অবশ্যই অন্য একটা প্রসেসকে সিপিইউ ফ্রি করে দিতে হবে। তো সে কি করলো? সিপিইউটা ফ্রি করে দিল। সিপিইউটা ফ্রি করে দেওয়ার পরে প্রসেস 2, আমরা এতক্ষণ প্রসেস 1 60 সেকেন্ড সময় দিয়েছি সিপিইউ ব্যবহার করার জন্য, এখন প্রসেস 2 কে আমরা টাইম দেব। তো প্রসেস 2টা যদি চলে আসে আমাদের কিউতে, প্রসেস 2 P2, তাহলে সে ব্যবহার করবে, যেহেতু তার সময় লাগবে মাত্র 3 সেকেন্ড, তাহলে সে 3 সেকেন্ড ইউজ করবে। সর্বোচ্চ 60 সেকেন্ড ইউজ করতে পারবে, কিন্তু তার সময় লাগবে মাত্র 3 সেকেন্ড। সে 3 সেকেন্ডের ভিতরে কাজটা সম্পূর্ণ করতে পারবে। তো কি করলাম আমরা? প্রসেস 2 এই 2 সেকেন্ড 3 সেকেন্ড
তাহলে আমাদের এখানে 0 থেকে 4 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে আরো 3 সেকেন্ড অ্যাড হলে আমাদের 7 সেকেন্ড অ্যাড হবে কিউইতে। তাহলে আমাদের P2 অলরেডি ডান, আমাদের আর আছে P3। তো আমরা পরবর্তী কিউইতে চলে আসবো P3। তাহলে P3 তার টাইম লাগবে অনলি 3 সেকেন্ড। সে 4 সেকেন্ড টাইম পাচ্ছে সিপিইউ ব্যবহার করার। সে 4 সেকেন্ডের ভিতরে 3 সেকেন্ডে কাজটা কমপ্লিট করে আমাদের পেছনে P1 এর যে কাজটা বাকি আছে তাকে কিন্তু সিপিইউ ফ্রি করে দেবে। তাহলে আমরা P1 এর P3 কে আমরা সিপিইউ দিচ্ছি ব্যবহার করার জন্য, P3 ব্যবহার করবে 3 সেকেন্ড। এখন আমরা দেখি P3 3 সেকেন্ড ব্যবহার করার পরে P3 এখন এই 7 এবং 3 এর টোটাল 10 সেকেন্ড হয়েছে, 10 মিলি সেকেন্ড। আমরা P3 প্রসেসটা সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের আর রয়েছে P1 প্রসেস। তাহলে আমাদের P1 প্রসেস একবার সিপিইউ ব্যবহার করার সুযোগ পেয়েছে, দ্বিতীয়বার আবার সিপিইউ ব্যবহার করার সুযোগ পাচ্ছে P1। তো P1 সিপিইউ যেহেতু ব্যবহার করার সুযোগ পাচ্ছে সে পাবে 4 সেকেন্ড। আমরা বলেছি যে একটা প্রসেস একবার সিপিইউ পেলে 4 সেকেন্ড ইউজ করবে। তো P1 প্রসেসের পরে যদি আরো প্রসেস থাকতো তাহলে P1 4 সেকেন্ড ইউজ করে অন্য প্রসেসকে সিপিইউ ব্যবহার করার সুযোগ করে দিত। P1 আমরা কিউটাকে বড় করে নিচ্ছি। P1 তাহলে আরো 4 সেকেন্ড অ্যাড হয়েছে, 10 সেকেন্ডের সাথে আরো 4 সেকেন্ড, তাহলে হচ্ছে 40 মিলি সেকেন্ড, 14 মিলি সেকেন্ড অ্যাড হয়েছে। এখন আমাদের প্রসেসের মধ্যে কিন্তু P1 ছাড়া আর কোনো প্রসেস নেই। যেহেতু P1 ছাড়া আর কোনো প্রসেস নেই, অবশ্যই পরবর্তী 4 সেকেন্ডও P1 ই পাবে। তো আমরা P1 কে আরো 4 সেকেন্ড দেই, তার 24 সেকেন্ড পূর্ণ হতে হতে। P1 তাহলে আরো 60 সেকেন্ড পেয়েছে। কত সেকেন্ড হয়েছে? 18 মিলি সেকেন্ড। আমাদের P1 টোটাল 24 সেকেন্ড সিপিইউ ইউজ করতে হবে। সে ফার্স্ট টাইম পেয়েছে 4 সেকেন্ড, সেকেন্ড টাইম পেয়েছে 4 সেকেন্ড, থার্ড টাইম পেয়েছে 4 সেকেন্ড, টোটাল 12 সেকেন্ড হয়েছে। এখনো তার 12 সেকেন্ড টাইম বাকি আছে। আমরা যেহেতু আর কোনো প্রসেস বাকি নেই, সিপিইউটাকে তাকেই দিয়ে দিব যাতে সে বাকি 12 সেকেন্ড ইউজ করে কাজটা সম্পূর্ণ করে নিতে পারে। আমরা এখানে 4 সেকেন্ড করে করে স্লাইস করে নিচ্ছি। টোটাল 12 সেকেন্ড আমি দিয়েছি। 18 মিলি সেকেন্ডের পরে আমাদের 22 মিলি সেকেন্ড, 22 মিলি সেকেন্ডের পরে আমাদের 26 মিলি সেকেন্ড, 26 মিলি সেকেন্ডের পরে 30 মিলি সেকেন্ড। যেহেতু 30 মিলি সেকেন্ড পর্যন্ত ব্যবহার করার পর আরো 2 সেকেন্ড বাকি থাকে, সে আরো 4 সেকেন্ডের জন্য টাইম নেবে এবং 2 সেকেন্ডে কমপ্লিট করবে। 32 মিলি সেকেন্ডে তার কাজটা সম্পূর্ণ হবে। এগুলো সব P1। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাউন্ড রবিন অ্যালগরিদমে আমাদের টোটাল 3টা প্রসেস। একটা প্রসেস একবার সিপিইউ পেলে 3-4 সেকেন্ড করে সিপিইউ ব্যবহার করার সুযোগ পায়। সেভাবে আমাদের সিপিইউ কে প্রসেস করার জন্য অবশ্যই শিডিউলিং আকারে দেওয়া হয়েছে। প্রথমে P1 4 সেকেন্ড সময় পেয়েছে, পরে P2 কে দেওয়া হয়েছে। P2 তার কাজটা 4 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ডে কমপ্লিট করে P3 কে দিয়েছে। P3 4 সেকেন্ডে 3 সেকেন্ডের মধ্যে কাজটা কমপ্লিট করে P1 এর বাকি সময়টুকু ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছে সিপিইউ কে ফ্রি করে। এবার আমরা দেখি এভারেজ টাইমটা আমরা বের করব। এখানে তাদের প্রত্যেকটা প্রসেস কতটুকু ওয়েটিং টাইম হয়েছে, প্রসেস 1 এর জন্য ওয়েটিং টাইম কত আমরা একটু বের করব। প্রসেস 1 এর জন্য ওয়েটিং টাইম, P1 এর ওয়েটিং টাইমটা আসলে কি? P1 প্রথমত কাজ শুরু করতে কোনোভাবে ওয়েট করে নাই, সে 0 সেকেন্ড থেকে শুরু করেছে। এরপরে সে 4 সেকেন্ড ইউজ করার পর যখন P2 কে কাজ করতে সিপিইউ ফ্রি করে দিয়েছে, তখন P1 অবশ্যই নেক্সটে কাজ করার জন্য ওয়েট করতেছে, যে কারণ তার 24 সেকেন্ডে 4 সেকেন্ড ফার্স্ট স্টেপে কমপ্লিট হয়ে গেছে। এখনো তার 20 সেকেন্ড কাজ করতে হবে। এই 20 সেকেন্ড কাজ করার জন্য সে বাকি দুটো প্রসেসকে সিপিইউ ফ্রি করে দেওয়ার পর সে ওয়েট করবে। ওই দুটো প্রসেস যখন সিপিইউ ফ্রি করে দেবে তখন সে কাজ করবে। তাহলে সে কতটুকু টাইম ওয়েট করছে? P2 এর এই 3 সেকেন্ড এবং P3 এর 3 সেকেন্ড, তো টোটাল 3 + 3 = 6 মিলি সেকেন্ড ওয়েট করেছে সিপিইউ পাওয়ার জন্য। টোটাল 6 মিলি সেকেন্ড ওয়েট করেছে। তাহলে আমরা এবার দেখি P2 কতটুকু টাইম ওয়েট করেছে। P2 সিপিইউ পাওয়ার জন্য কতটুকু টাইম ওয়েট করেছে। তাহলে আমরা এখানে দেখি
P2 যখন P1 যেহেতু তিনটা প্রসেস একই সাথে সিপিইউ পাওয়ার জন্য রেডি, তো সেই ক্ষেত্রে P1 যখন সিপিইউটাকে ব্যবহার করছে, তখন P2 ওয়েট করছে সিপিইউ ব্যবহার করার জন্য কত সেকেন্ড? 4 সেকেন্ড, অনলি 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে কিন্তু P2 তার কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। তাহলে আমরা একটু দেখি P3 কতটুকু টাইম ওয়েট করেছে। P1 5 সেকেন্ড টাইম, P2 3 সেকেন্ড, তাহলে পরবর্তী পেয়েছে P3। তাহলে প্রসেস P3 যখন সিপিইউ ব্যবহার করতে প্রস্তুত, তখন সে এই টোটাল 4 সেকেন্ড এবং 3 সেকেন্ড 4 + 3 = 7 সেকেন্ড মিলি সেকেন্ড ওয়েট করেছে সিপিইউ ব্যবহার করার জন্য, ms। তাহলে আমরা এভারেজ ওয়েটিং টাইমটা এবার বের করি। এভারেজ ওয়েটিং টাইমটা একদম ইজি। এভারেজ ওয়েটিং টাইমটা হচ্ছে আমাদের যেহেতু প্রসেস 3টা, তাহলে আমরা 3টা প্রসেসের ওয়েটিং টাইমকে যোগ করব। প্রথমে হচ্ছে 6 মিলি সেকেন্ড যোগ 4 মিলি সেকেন্ড যোগ 7 মিলি সেকেন্ড, ms মিলি সেকেন্ড। যেহেতু 3টা প্রসেস আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত হয়? 17। 3 দিয়ে ভাগ করব 5.67 মিলি সেকেন্ড। আমাদের 3টা প্রসেস এভারেজে গড়ে 5.67 সেকেন্ড করে মিলি সেকেন্ড করে ওয়েট করবে সিপিইউ ব্যবহার করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখেছি রাউন্ড রবিন অ্যালগরিদম। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইজি। এখানে প্রসেস যতগুলো বাড়বে ততই কিন্তু আমাদের এই পিইউটা বাড়বে। হ্যাঁ, আমরা এখানে কিন্তু খুব সহজেই কিন্তু দেখিয়েছি। অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা কোন দিকটা বুঝো নাই। এবং হচ্ছে এই শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে আমাদের পঞ্চম অধ্যায়ে আরো বেশ কিছু অ্যালগরিদম রয়েছে। আমরা নেক্সটে শর্টেস্ট জব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই অ্যালগরিদমগুলো নিয়ে হাজির হব। তোমরা চোখ রাখবা আমাদের চ্যানেলের দিকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।